এখন এই পদেই কেন আমি লড়ছি? শিক্ষার্থীদের অধিকারের জন্য লড়াই করেছি। জন্ম হয়েছে একটা বস্তিতে, বড় হয়েছি বস্তিতে। আমি সীমা আক্তার, আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক পদে লড়ছি। এখন এই পদেই কেন আমি লড়ছি সেটার পিছনেও একটা কারণ আছে। যেমন ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটিতে সবাই সব পারিবারিক ব্যাকগ্রাউন্ড সবার সমান না। তো সেই জায়গাটায় আমি যেখানে থাকতাম, আমি জন্ম হয়েছি একটা বস্তিতে এবং বড় হয়েছি বস্তিতে। সেই জায়গা থেকে আমাদের পারিপার্শ্বিক অবস্থা, একটা শিশুর যে বিকাশ, সেই জায়গাটা আমাদের এলাকায় নাই। সেই জায়গাটা থেকে আমার আজকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এই জার্নিটা কিন্তু সহজ ছিল না। এবং আমি কিন্তু এই স্ট্রাগল করেই বড় হয়েছি এবং ক্যাম্পাসে এসেও আমার অনেক বেশি স্ট্রাগলের মুখোমুখি হতে হয়েছে। কারণ আমার পারিবারিক অনেক ঝামেলা। তারপর আমার পরিবারে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে রিসেন্টলি মারা গিয়েছেন। এবং সেই জায়গা থেকেই ক্যাম্পাসে আমি সবার সাথে সবার মতো করে পড়াশোনা করার সুযোগ পাইনি। আমার টিউশন করেই অর্ধেক বেলা চলে গিয়েছিল। তো সেই জায়গাটায় আমি মনে করি যে সমাজসেবা সম্পাদক পদে আমার ব্যালট নাম্বার 15 এবং এই পদে একমাত্র নারী প্রতিদ্বন্দ্বীও আমি। তো সেই জায়গাটায় আমি মনে করি যে সমাজসেবা সম্পাদকে একজন সেন্সিবল মানুষ কাজ করা উচিত এবং যে দ্রুত সময়ে দাবিটা আদায় করে আনতে পারবে এবং প্রশাসনের সাথে ডিলিং প্রসেসটা জানে, হাউ টু ডিল উইথ দ্য অথরিটিস। তো এই জায়গায় যে আমি কিন্তু ছোটোকাল থেকে বড় হয়েছি সংগঠন করে, আমি ক্লাবিং করতাম। আমাদের স্কুলে ক্লাব সিস্টেম ছিল। আমরা পাঠচক্র করতাম। ছোটোকাল থেকে পাঠ্যসূচির বাইরেও যে পড়াশোনা করা যায়, এই যে জ্ঞানের পরিধি বৃদ্ধি করা যায়, সেই জায়গাটাও কিন্তু আমার ছিল। এবং ক্যাম্পাসে যেইভাবে আমি একটা অমানবিক একটা আচরণ পেয়েছি আমার প্রতি, যেমন আমার স্কিন কালার নিয়ে কথা বলা হতো, আমার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমি কেন জানি একটা অশরীরী একটা বাধার সম্মুখীন হইতাম। তো আমি মনে করি আমি সমাজসেবা সম্পাদকের পদে নির্বাচিত হইলে আমার মতো শিক্ষার্থীরা যারা এই শিক্ষার্থীরাই কিন্তু বেশি ঢাকা ইউনিভার্সিটিতে, এই যে শারীরিকভাবে অক্ষম, তারপর নারী শিক্ষার্থী, তারপর এই যে প্রান্তিক অঞ্চল থেকে একটা কৃষকের সন্তান, একজন মোটে মজুরের সন্তান এসে এইখানে কিভাবে একটা সাপোর্ট সিস্টেমের আন্ডারে আসে, সেই প্ল্যাটফর্মটাই আমি করতে চাচ্ছি। এবং সেই প্ল্যাটফর্মটা হবে মূলত আমি মনে করি আমি যদি জয়ী হই, আমার প্রতিদ্বন্দ্বীও থাকবে সেকেন্ড ওয়ান। আমি চাই যে আমার সাথে যারা সেকেন্ড ওয়ান থার্ড ওয়ান হয়েছেন, সেই প্রতিদ্বন্দ্বীরাও আমার সাথে থাকুক। কারণ তারাও একটা যোগ্য প্রতিনিধিও, তাদেরও একটা সে আছে, তো তাদেরও একটা ভোট আছে। সেই জায়গা থেকে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সেই সবাইকে নিয়ে কাজ করার জায়গাটা তৈরি হয়েছে মূলত আমি যে জায়গা থেকে বড় হয়েছি বস্তিতে। তখনই মনে হয়েছে যে আমার এই সমাজটা চেঞ্জ করতে হইলে আমার প্রতিনিধিত্বের জায়গায় যেতে হবে, নইলে আমি পারবো না। তো এই প্রতিনিধিত্বের জায়গায় আসতে কিন্তু কম বুলিং সহ্য করতে হয় নাই। সেই জায়গা থেকেও এখন পর্যন্ত আমি ফাইট করছি এবং এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টে একটা গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু একজন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, সেই বিষয় নিয়ে আমার গর্ব হয়। এবং অন্যান্য ক্যাম্পাসে অন্য শিক্ষার্থী বিরোধী যেই কর্মকাণ্ড হইতো ক্যাম্পাসে, সব কিছুতেই কিন্তু আমরা সোচ্চার ছিলাম। বিশেষ করে আমি শিক্ষার্থীদের অধিকারের জন্য লড়াই করেছি। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যদি আমাকে মূল্য দেয় এবং আমাকে যোগ্য প্রার্থী মনে করে, প্লিজ আমাকে ভোট দিন, এটা আমার অনুরোধ থাকবে। গণতন্ত্রের এইটাই সৌন্দর্য যে মিক্স উইন হওয়া। ধরেন একটা প্যানেল নিরঙ্কুশভাবে জিতে গেল, সেটা কিন্তু কোনোভাবেই ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে পারবে না। এই ডাকসুটা নিরপেক্ষ হইলে অবশ্যই একটা মিক্স উইন হবে। সেই মিক্স উইনে যোগ্য প্রার্থীরাই উঠে আসবে এবং যোগ্য প্রার্থীরা যেন ঠিকমতো কাজ করতে পারে, সেই শিক্ষার্থীদের যারা তাদেরকে ভোট দিয়েছে, সেই শিক্ষার্থীরাই তাদেরকে সবসময় জবাবদিহিতার আন্ডারে থাকতে হবে। যেমন 1 বছর মেয়াদি আমরা ছাত্র সংসদে বসতে পারবো যদি আমি ভোটে নির্বাচিত হই। আমার দায় আমি কোন স্টেপটা শিক্ষার্থীদের পক্ষে নিচ্ছি, সেইটা প্রতিনিয়ত
ব্রিফ দিব এবং তাদের প্রতি যেই মানে দায়টা সেটা স্বীকার করব এবং তাদের প্রতি তাদের পক্ষ থেকে কোনো সমস্যা আসছে কিনা সেটার জন্যও প্রতিনিয়ত একটা হেল্পলাইন হতে পারে, ডাকসুর একটা নিজস্ব হেল্পলাইনও হতে পারে, যেটা হচ্ছে শিক্ষার্থীরা কল দিলে তারা ধরবে, সেই জায়গাটাও হতে পারে। এই পর্যন্ত কিন্তু দেখেছেন যে ডাকসু বানচালের বা ডাকসু পিছিয়ে দেওয়ার জন্য বড় দলগুলো কিন্তু চাচ্ছে, কারণ হচ্ছে তাদের একটা ফিক্সড ভোট আছে, তাদের তো কোনো চিন্তা নাই। তো ক্যাম্পাসে ডাকসু হইলে ভবিষ্যতে যারা হচ্ছে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হইতে চায় তারা কিন্তু এই যে শিক্ষার্থীদের ভয়েস দাবায় রাখার জন্য এই ডাকসুটা প্রতিনিয়ত হইতে পারবে না, হইতে দিবে না। তো সেই জায়গায় আমি মনে করি এখন না হলে কবে, একটা নিরপেক্ষ সরকার আছেন এবং নিরপেক্ষ নির্দলীয় ভিসিও আছেন। যাই হোক, আমার প্রশ্ন ছিল আপনার কাছে মানে কোনো পক্ষকে মনে হচ্ছে কিনা যে তারা বাধাগ্রস্ত করছে বা করতে চায়? ওই বাধা কিন্তু আমরা কাটিয়ে উঠছি। গতকালকেই বলেছে যে 9 তারিখেই হবে ভোট, এবং এই 9 তারিখে ভোট না হলে দেখেছেন যে শিক্ষার্থীরা কিন্তু অলরেডি মাঠে নেমে গেছিলো, যে ডাকসু চাই আন্দোলনে নেমে গিয়েছিল, আমরাও ছিলাম। এবং আমরা এইবার মানে ডাকসু নিয়ে কোনো হেলাফেলা করব না, এবং নির্বাচন যেন সুষ্ঠু হয়, ভোট কেন্দ্রে যেন শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, অনাবাসিক শিক্ষার্থীরা কিভাবে নিরাপদ উপায়ে যাবে এটা নির্বাচন কমিশনকে একটা স্টেপ নিতে হবে, এবং প্রক্টর টিমকে বিশেষ করে তাদের বডিতে নারী প্রার্থীদের নেওয়া উচিত। এবং সেই জায়গাগুলো যদি এনশিওর করা যায়, আপনারা জানেন যে অনলাইনে নারী প্রার্থীরা যখন হচ্ছে প্রচারণার চেষ্টা করে তখনই তাকে হচ্ছে হেয় প্রতিপন্ন বিভিন্ন রকমের যে জেন্ডার বেসড থ্রেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা এক ক্ষেত্রে বলছেন যে আমরা কিন্তু নারী নেতৃত্ব চাই, আবার আরেক ক্ষেত্রে দেখা গেল যে আপনারাই হচ্ছে এমন কোনো স্টেপ নিচ্ছেন না যেটার কারণে হচ্ছে নারীর প্রতি ভায়োলেন্স তৈরি না হয়, সেইগুলোও দেখছেন না। তো আমি মনে করি যে সেন্ট্রালে যে নারী প্রতিদ্বন্দ্বীরা আছে তারা মূলত লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত পায়নি। তো আমরা আশা রাখি ভবিষ্যতে এমন কোনো নির্বাচন কমিশনের এমন কিছু স্টেপ নেওয়া দরকার যেগুলোর মাধ্যমে নারীরও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়। থ্যাংক ইউ।